আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইভিএফ মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। যাদের বন্ধ্যাত্বের সমস্যা রয়েছে তারা অনেকেই দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে চাচ্ছেন এবং আমাকে বারংবার এই প্রশ্নগুলো আপনারা করেন, কোন দেশে ট্রিটমেন্ট করলে ভালো হবে, বাংলাদেশ ভালো হবে কি না। দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ডিটেলসে এই ভিডিওতে। কেউ স্কিপ করবে না যাদের এই রিলেটেড প্রবলেম রয়েছে, এবং আমি খরচ সম্পর্কে বলবো। যাদের এগে প্রবলেম রয়েছে বা স্পার্মে প্রবলেম রয়েছে, যারা ডোনার চাচ্ছেন, সেই বিষয়টা নিয়েও আজকে আমি ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। আমি ফার্স্ট বলি, খরচের ব্যাপারে যদি আমি কথা বলি, তাহলে সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশে যদি আপনি আইভিএফ ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি টাকায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মধ্যে হসপিটাল ভেদে আপনার কমপ্লিট হয়ে যাবে। আর থাকা খাওয়ার খরচ যেহেতু নাই বললে চলে, কারণ আপনি দেশের ভেতরেই থাকছেন। এখানে ট্রান্সপোর্টের জন্য আপনি বাস বা আপনার নিজস্ব গাড়ি থাকলে সেগুলোতে আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন, সেক্ষেত্রে খরচটা আপনার ব্যক্তিগত। থাকা খাওয়া তো আপনার বাসায় আপনি থাকবেন। আর হসপিটাল কস্টের ব্যাপারে সমস্ত মেডিসিনস, ইনভেস্টিগেশন, ডক্টর খরচ, হসপিটাল খরচ সব কিছু মিলিয়ে 3 থেকে 4 লাখ টাকার মধ্যে বাংলাদেশে এটা সম্ভব। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, সব থেকে কম খরচে কোথায় করতে পারবেন? বাংলাদেশিদের জন্য সব থেকে কম খরচে আইভিএফ শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই সম্ভব। আপনি যখনই বাংলাদেশের বাইরে যাবেন, তখন এই খরচটা বেড়ে যাবে। আপনার আসা যাওয়া, থাকা খাওয়া, ভিসা খরচ সব কিছু মিলিয়ে খরচটা বেড়ে যাবে। আমি সেকেন্ড নম্বরে যদি আসি, ভারতের কথা বলতে হবে। কারণ ভারতে যদি আমি হসপিটাল ভেদে খরচটা ধরি, তাহলে সেটা 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। তবে থাকা খাওয়া নিয়ে শহর ভেদে বা হসপিটাল ভেদে খরচটা কিছুটা ওঠানামা করতে পারে, যতদূর আমি শুনেছি পেশেন্টের কাছ থেকে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু ভারতে এখনও যাইনি, তো পেশেন্টদের কাছ থেকে আমার শোনা এবং ইনফরমেশনগুলো নেয়া। এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। আর আমি যদি চায়নার কথা বলি, চায়নাতে 2টা ক্যাটাগরিতে আপনি আইভিএফ করাতে পারবেন, মানে 2 ক্যাটাগরি হসপিটাল। একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, আরেকটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। গভর্নমেন্ট হসপিটালে আমি যেই হসপিটালটাতে কাজ করতাম, আমি যদি সেই হাসপাতালের কথা বলি আপনাদের খরচ সহকারে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 35 বা 30 থেকে 40 হাজার চাইনিজ ইউয়ান এটা খরচ হবে। বাংলাদেশি টাকায় যদি আপনি সেটাকে কনভার্ট করেন, তাহলে 5.5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকার আশেপাশে হবে। এটা হচ্ছে চায়নার গভর্নমেন্ট হসপিটালের আইভিএফের খরচ। এখানে এই খরচটার ভেতরে আপনার হসপিটাল কস্ট, আপনার এগ কালেকশন, মেডিসিনস, ইনভেস্টিগেশন, আদার্স যে ইনজেকশনগুলো দেওয়া হয়, সব কিছু মিলিয়ে এই খরচটা নির্ধারণ করা হয়। আর আপনি যদি প্রাইভেট হসপিটালের কথা বলেন, গুয়ানজু বা কুনমিং অথবা বেইজিং, সাংহাইয়ের বেশ কিছু হসপিটাল রয়েছে রিনাউন্ড, যেগুলো প্রাইভেট আইভিএফ করানোর জন্য সেগুলো অন্যতম চায়নার ভেতরে। আপনি যদি ওইসব হসপিটালে আইভিএফ ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি টাকায় গুনতে হবে প্রায় 13 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকার মতো। এটা প্রাইভেট হসপিটাল যেহেতু, তাই প্রাইসটাও একটু বেশি। আশা করি যে চায়নাতে যারা আইভিএফ করাতে চাচ্ছেন, গভর্নমেন্টে খরচ কেমন এবং প্রাইভেট হসপিটালে খরচ কেমন, সেটা নিয়ে আপনাদের যে প্রশ্ন থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন। আর আরেকটা অপশন রয়েছে থাইল্যান্ডে। থাইল্যান্ডে যদি আপনারা আইভিএফ ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে থাইল্যান্ডের বেশ কিছু আইভিএফ সেন্টার রয়েছে, যেগুলো আইভিএফ ট্রিটমেন্ট নিয়ে রিসার্চ করা হয়। কারণ সকল পেশেন্টদের আইভিএফ করলেই যে সবাই সাকসেস হয়, ব্যাপারটা এরকম না। কিছু কিছু সেন্টার রয়েছে যারা রিসার্চ বেস আইভিএফ করে থাকেন। সেই সকল হসপিটালে মোটামুটি আমি যদি রেঞ্জে বলি, সকল হাসপাতালের কথা বিবেচনা করে থাইল্যান্ডে আইভিএফ করাতে আপনার 10 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে যদি থাইল্যান্ডে আইভিএফ করাতে চান। এটা হচ্ছে থাইল্যান্ডের খরচ। আর এখন আপনারা আসেন যে ডোনারের ব্যাপারটা নিয়ে। এটা অনেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা আইভিএফ করাতে চাচ্ছেন, ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে এএমএস লেভেল মানে অ্যান্টিমোলারিয়ান হরমোন যেটাকে আমরা বলি, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। অনেকে আমাকে এরকম প্রশ্ন করে থাকেন যে কোন হসপিটালে গেলে সাকসেস হওয়া যাবে বা 100% নিশ্চিতভাবে আইভিএফ কমপ্লিট করা যাবে। দেখেন, আইভিএফটা মানে ইনভিট্রো ফার্টিলাইজেশনটা করার পরে আপনি কনসিভ করবেন কিনা, এটা আসলে কোনো হসপিটালের উপরে ডিপেন্ড করে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার হেলথ কন্ডিশন কেমন সেটার উপরে। যদি আপনার স্পার্ম এবং এগ যেগুলো কালেক্ট করা হবে, সেগুলোর কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে সাকসেস রেটটাও ভালো হবে। এবং সেই আইভিএফটা যদি আপনি বাংলাদেশের ভেতরেও কমপ্লিট করেন, তাহলেও সাকসেস রেটটা ভালো আসবে।
সুতরাং আপনারা যারা বারবার প্রশ্ন করেন যে কোন হসপিটালে গেলে ভালো হবে, কোন দেশে গেলে ভালো হবে, এগুলো আসলে হসপিটাল বা কোনো দেশের উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার হেলথ কন্ডিশনের উপরে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের অ্যাডভান্সমেন্ট, টেকনিক বা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এটার উপরে অনেক ইফেক্ট করে। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি, কিছু ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে বলি আপনারা দেশের বাইরে মুভ করেন, কারণ এইটার জন্য একটু অ্যাডভান্স মেডিসিন দরকার। আপনাকে প্রিপেয়ার করার জন্য, আপনার এগগুলো প্রিপেয়ার করার জন্য অ্যাডভান্স মেডিসিন লাগবে বা অ্যাডভান্স টেকনোলজি লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি দেশের বাইরে যাওয়ার জন্য, এবং এইসব ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স হসপিটালগুলোকেই সিলেক্ট করতে পারেন বা অ্যাডভান্স কান্ট্রিগুলোকে সিলেক্ট করতে পারেন। ভারতেও আইভিএফ মোটামুটি ভালো, খারাপ নয়। আর থাইল্যান্ডেও ভালো, চায়নাতেও ভালো। তবে 3টা কান্ট্রি একটু ব্যয়বহুল। স্পেশালি যদি আমি ভারতের কথা বলতে চাই, সেটার খরচ আপনাকে বললাম। আর চায়নার ক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটালগুলোর আইভিএফ খরচটা অনেক কম, কিন্তু প্রাইভেট হসপিটালের এবং থাইল্যান্ডের ট্রিটমেন্ট খরচ কিন্তু মোটামুটি একই। সুতরাং যারা কম খরচে আইভিএফ করতে চাচ্ছেন তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ, সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত ইন্ডিয়া অথবা চায়নার গভর্নমেন্ট হসপিটালিটি। আর থার্ড প্রায়োরিটি যদি কারো আরও অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স টেকনিক বা মেডিসিনস নিয়ে আপনারা এটা ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনারা চায়নার প্রাইভেট হসপিটাল এবং থাইল্যান্ডে যেতে পারেন। আর ডোনার নিয়ে যেটা বলছিলাম, ম্যাক্সিমাম পেশেন্ট যারা আমার সাথে যোগাযোগ করতেছেন তাদের এএমএস হরমোনের লেভেলটা খুবই লো এবং তাদের বয়স 40 অ্যারাউন্ড। তো এমন ক্ষেত্রে আমরা 40 থেকে 45 বছর বয়সে মেয়ের একটা মেনোপজ স্টেটে চলে যায়। প্রতি মাসে একটা মাসিক সাইকেল হয় মেয়েদের, সেটা যখন বন্ধ হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলি মেনোপজ। এবং এই সময়ে মেয়েদের ডিম উৎপাদন বন্ধ হয়ে যায়। আর যদি ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে আপনি মা হতে পারবেন না। সেক্ষেত্রে অনেকেরই ডোনার প্রয়োজন, কিন্তু ডোনার ম্যানেজ করাটা অনেক টাফ, নাম্বার 1। নাম্বার 2 ব্যয়বহুল, এবং নাম্বার 3 সিক্রেটিভিটি মেনটেন করাটা অনেক কষ্টসাধ্য। কারণ ডোনার যদি আপনাকে এগ দেয় বা স্পার্ম দেয়, সেক্ষেত্রে 8 বছর 10 বছর পরে গিয়ে তারা যদি ক্লেইম করে যে বাচ্চাটা তার দেয়া ডিম থেকে আপনি পেয়েছেন অথবা কোনো ডোনারের স্পার্ম থেকে আপনারা পেয়েছেন, তাহলে সামাজিকভাবে সেটা একটু হেয় প্রতিপন্নতার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে সিক্রেটিভিটি মেনটেন করা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা বিষয় হচ্ছে খরচের ব্যাপারটা। যে আপনার ডোনার হবে সে কিন্তু আপনাকে ফ্রিতে আপনার এগ দেবে না। স্পার্মের ক্ষেত্রে খরচটা কম হতে পারে এবং আপনি আপনার বন্ধুমহল বা ফ্যামিলি মেম্বার কারো কাছ থেকে স্পার্ম নিতে পারেন খুব ইজিলি। কিন্তু এগ কালেকশনের ব্যাপারে অনেকেই একটু সিক্রেটিভিটি মেনটেন করতে চায়, এবং অনেকেই আছেন নিজের ফ্যামিলি থেকে এগ নিতে চায়। আবার অনেকেই আছেন যে নিজের ফ্যামিলির কাউকে জানাতে চান না, তারা ডোনারের কাছ থেকে এগ নেবেন, দরকার হলে তাদের কাছ থেকে কিনে আপনি এগ নিতে পারেন। এরকম কন্ডিশনে অনেকে আমাকে কল দেন। আমার সোর্সে বেশ কয়েকজন রয়েছে যারা এগ ডোনেট করতে রাজি আছেন। আপনাদের যদি কারো এরকম লাগে আইভিএফ করার জন্য, যে আপনার নিজের এগ নেই বা এগটা তেমন ফার্টাইল না, কন্ডিশনটা ভালো না, সেক্ষেত্রে আপনার এক ডোনারের এগ প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। এটা হচ্ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, এবং 4টা কান্ট্রি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম এবং খরচ সম্পর্কে আইডিয়া দিলাম। তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন, এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।